আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবিকে সংবাদ শিরোনাম। নির্বাচনে কারচুপি এবং কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে সিইসি নুরুল হুদার অপসারণ চান বিশিষ্ট ৪২ নাগরিক। রাষ্ট্রপতিকে চিঠি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি। দলীয় শৃঙ্খলা ভাঙেননি, খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তিও করেননি দাবি হাফিজের। বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোণঠাসার অভিযোগ। ভুল বোঝাবুঝি কাটিয়ে ফের এক হচ্ছে গণফোরাম। ঘোষণা আসবে ৯ জানুয়ারি। মন্টু গ্রুপের সাথে ডক্টর কামালের সমঝোতা। বিরোধী দলহীন দেশ চায় না সরকার। অপশক্তির সাথে আতাতে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। জয়পুরহাটে ট্রেন বাস সংঘর্ষে নিহত ১২। গেটম্যান ছিলেন ঘুমিয়ে। ৯ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচনে কারচুপি এবং ইভিএম কেনায় জালিয়াতি সহ আর্থিক অনিয়ম দুর্নীতির অভিযোগে কেএম নুরুল হুদার নির্বাচন কমিশনের দ্রুত অপসারণ চান দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক। এ বিষয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে কমিশনের গুরুতর অসদাচরণের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবিও জানান তারা। তাদের দাবি, অনিয়ম দুর্নীতিতে রেকর্ড ভাঙা ইসির অপসারণে শীঘ্রই যেন কার্যকর ব্যবস্থা নেন রাষ্ট্রপতি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন সিটি ও পৌরসভা সহ স্থানীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনের অপসারণ চান ৪২ জন বিশিষ্ট নাগরিক। যৌথ স্বাক্ষরে রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে তারা উল্লেখ করেন, বিশেষ বক্তা হিসেবে সিইসি ২ কোটি টাকার অনিয়ম এবং কর্মচারী নিয়োগে ৪ কোটি টাকার দুর্নীতি করেছে ইসি। বিধি বহির্ভূতভাবে ৩ কমিশনার প্রত্যেকে ব্যবহার করছেন ৩টি করে সরকারি গাড়ি। ইভিএম কেনায়ও ভেঙেছেন অনিয়মের সব রেকর্ড। বর্তমান নির্বাচন কমিশন এইভাবে সরাসরি আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং অসদাচরণের মধ্যে জড়িয়ে পড়েছে, যেটি এরকম কোনো দৃষ্টান্ত এর আগে দেখা যায়নি। এটা আগের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে বলে আমি মনে করি। যে সাংবিধানিক প্রতিষ্ঠানের যে গুরুত্ব, সেটাকে অবমাননা করেছে এবং কলঙ্কিত করেছে বলে আমরা মনে করি। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা চরম সংকটে আছে। নির্বাচনী ব্যবস্থা তো ভেঙে পড়েছে। এখন তো দেশের নির্বাচন নাই। আমরা সবাই বলি নির্বাচন একটা খেলা হয়। এখন দেশের এই সংকটের পরিস্থিতিতে আমরা সবাই আশা করব যে মহামান্য রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে, দেশের আমাদের সবার অভিভাবক হিসেবে দেশের ভালোর জন্য, মঙ্গলের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি যেটা ভালো মনে করেন সেটা অবশ্যই করবেন, এবং ওই জন্যই আমরা তার কাছে এই চিঠি দিয়েছি। চিঠিতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী সহ ৪২ নাগরিক সই করলেও শনিবার অনলাইন সংবাদ সম্মেলনে ছিলেন ১১ জন। এ সময় তারা দাবি করেন, দুর্নীতিতে নিমজ্জিত ইসির নৈতিক কোনো বৈধতা নেই, তাই তাদের স্বেচ্ছা পদত্যাগ জরুরি। আমাদের নির্বাচন কমিশনার স্বেচ্ছায় এখন সরে দাঁড়ানো দরকার তাদের এই অভিযোগের প্রেক্ষিতে। আর একই সাথে আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন এই বিজয়ের মাসে, আমি একটা জোর দিয়ে বলবো যে তারা আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাদের গুরুতর অসদাচরণের তদন্ত করে প্রমাণ সাপেক্ষে তাদের অপসারণ করা, এর সাথে আমাদের নির্বাচনের বৈধতার কোনো প্রশ্ন জড়িত নাই। ইসির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির জ্বলন্ত প্রমাণের কথা উল্লেখ করে শিগগিরই রাষ্ট্রপতি তাদের অপসারণ করবেন, সেই অপেক্ষায় দেশের বিশিষ্ট ৪২ নাগরিক। মনে রাখতে হবে, জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনো কাজ তিনি করেননি। বেগম জিয়া, তারেক রহমান সহ সিনিয়র কারো বিরুদ্ধে কটূক্তিও করেননি। তবে বিএনপিতে একটি মহল মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করতে চায় বলে অভিযোগ করেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। বেগম জিয়া জনপ্রিয়তার শিখরে অবস্থানকারী একজন সংগ্রামী নেত্রী, তাকে অসম্মান করার কোনো প্রশ্নই আসে না। জিয়া পরিবারের কোনো সদস্যের প্রতি কখনোই কটূক্তি করি নেই, ভবিষ্যতেও করব না। আমি দেশের বৃহৎ জনপ্রিয় দলের একজন বর্ষিয়ান কর্মী। আমি কোনো মুখ এবং বধির স্কুলের ছাত্র না। আমার বিনীত অনুরোধ, আমার বক্তব্য স্থায়ী কমিটির সামনে উপস্থাপন করা হোক। তারা যদি মনে করে দোষী, যে কোনো শাস্তি দিতে পারে, আমি মাথা পেতে নিতে প্রস্তুত আছি।
দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে অভ্যন্তরীণ নানা ত্রুটি সংশোধনের আহ্বানও জানান বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। উই হ্যাভ ক্রিয়েটেড দিস কান্ট্রি। কোনো বক্তৃতা এই দেশ স্বাধীন হয় নাই, বুকের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি। কি কারণ দশায় আমাকে দেখায়? জিয়াউর রহমান বেহেশতে থাকলে উনিও লজ্জা পাবেন। মেজর হাফিজকে শোকজ করেছে, বোঝাই যাচ্ছে যে বিএনপিতে মুক্তিযোদ্ধাদেরকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া কোনো একটা মহল চালু করেছে। অনেক কর্মীদের কাছে আমিও জিজ্ঞাসা করেছি, তারা বলে যে ঢাকা শহরে 100 বাড়ি করলো, ব্যাংকে কোটি কোটি টাকা, কারেন্ট অ্যাকাউন্টে 7-8 কোটি কোটি টাকা একজনের। এরা নামে না। আমি যে যদি গুলিটা খাই তা আমার পরিবার কে দেখবে, আমার লাভটা কি? এটাই হয়তো চিন্তা করে যে আমি জীবন দেব, অন্যের সুবিধা হবে, এসব কারণে হয়তো নাম। তবুও আমি সকল বিএনপি নেতাকর্মীকে আহ্বান জানাবো, আগামী দিনের সরকার বিরোধী আন্দোলনের ডাক দিলে যেই ডাক দেখ আপনারা এসে এই সরকারকে উৎখাত করবেন। নেতাকর্মীদের দিকে তাকিয়ে এখনো বিএনপির রাজনীতি চালিয়ে যেতে চান বলে জানান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। নিয়ন্ত্রণাধীন সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। গণফোরামের মাঝে আর কোনো ভুল বোঝাবুঝি নেই বলে জানিয়েছেন এর সভাপতি ডক্টর কামাল হোসেন। শনিবার নিজ বাসভবনে দলছুট অংশের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। 9 জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া ও নতুন কাউন্সিলের বিষয়ে জানানো হবে বলেও জানান তিনি। তার আগে সকালে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন অংশের সাথে বৈঠক করেন ডক্টর কামাল। মোস্তফা মহসিন মন্টু জানিয়েছেন তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তা নিরসন হয়েছে। কোয়ারেন্টিনে থাকায় রেজা কিবরিয়া, অধ্যাপক আবু সাইদ ও সুব্রত চৌধুরী সভায় থাকতে পারেননি। অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান গণফোরাম নেতারা। হ্যাঁ, কোনো প্রবলেম নাই, ওরকম প্রবলেমও ছিল না, আর প্রবলেম যদি থেকেও থাকে এখন কোনো প্রবলেম নাই। সবাই এখানে আমরা আছি, থাকবো। কাউন্সিলেরটা সামনে আমরা একটা ঘোষণা দেবই আর কি, যে 9 তারিখে করে একটা কাউন্সিল হবে যেখানে এইসব ব্যাপার নিয়ে পূর্ণ সিদ্ধান্তগুলো হবে। কিন্তু আমাদের ভিতরে যে ভুলভ্রান্তি ছিল, যেটা ভুল বোঝাবুঝি ছিল, সেগুলির অবসান ওনার নেতৃত্বে আমরা বসে আমাদের অভিভাবকের নেতৃত্বে আমরা সম্পূর্ণ করে ফেলেছি। আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। দেশে নয়, ভয়াবহ দুর্দিন চলছে বিএনপির রাজনীতিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির রাজনৈতিক মনস্তত্ত্ব এখন দুর্দশাগ্রস্ত বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের অভিযোগ করেন বিএনপি এখন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে গোপন সখ্যতা গড়ে তুলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। শনিবার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দল করতে হলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলের কোনো বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে না। দেশকে বিরোধী দলহীন করার চেষ্টা করা হচ্ছে, বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, দেশে এখন দুর্দিন নেই। প্রকৃতপক্ষে দুর্দিন দেশে নয়, ভয়াবহ দুর্দিন চলছে বিএনপি রাজনীতিতে। বিএনপি রাজনৈতিক মনস্তত্ত্ব এখন দুর্দশাগ্রস্ত। জনসমর্থন হারিয়ে রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বিএনপি চরম হতাশায় নিমজ্জিত। এদিকে বাংলাদেশ বেতারের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সরকারের ক্রমাগত উন্নয়ন না দেখে বিশ্বদাগার করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। দেশের উন্নয়ন দেখেও দেখে না, তারা দেশের যে অগ্রগতি সেটি বুঝেও বোঝে না, এবং ক্রমাগতভাবে তারা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে। তাদের বিভ্রান্তি জনগণের মধ্যে ছড়ানোর অপচেষ্টা করে কোনো লাভ হয়নি। 12 বছর ধরে এই নেতিবাচক রাজনীতি করে তারা মানুষের কাছ থেকে আরো দূরে সরে গেছেন। অপরদিকে চট্টগ্রামে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ভাস্কর্য বিরোধীরা ধর্মের অপব্যাখ্যা করছেন, এ বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। এত চমৎকার একটা প্রাণবন্ত সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জয়পুরহাটের পুরানা পৈল রেলগেটে ট্রেনের ধাক্কায় বাসের 12 যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় ক্রসিংটির গেট খোলা ছিল, ঘুমিয়েছিলেন গেটম্যান। এদিকে দুর্ঘটনার 9 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকের রিপোর্ট।
শনিবার ভোরে যাত্রীবাহী একটি বাস জয়পুরহাট সদরের পুরানাপৈল রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন বাঁধন পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ যায় 10 বাস যাত্রী। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও 2 জন। লোকাল বাস আর উত্তরা রেল গাড়ি এই দুইটাই সংঘর্ষে প্রায় 10 থেকে 11 জনের মতো মারা গেছে। আসে পরে ফোন দিতে আপনি কাছে নাসিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ইঞ্জিনিয়ারিং হবো, চাচা ইঞ্জিনিয়ার হবো, চাচা। দুর্ঘটনার কারণ সম্পর্কে সাংবাদিকদের জানান পুলিশ কর্মকর্তা। 6:47 সময় পার্বতীপুর হতে রাজশাহীগামী উত্তরা লোকাল ট্রেনের সঙ্গে পুরানাপোল ইউনিয়নের পুরানাপোল রেলগেটে 5 বিবি হতে জয়পুরহাট শহরগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গেটম্যানের কারণেই আজকে দুর্ঘটনা। তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তির ব্যবস্থা করা হবে এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা সাহায্য পৌঁছে দেবো ইনশাল্লাহ। ঘটনার পর বন্ধ হয়ে যায় উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ। 9 ঘন্টার উদ্ধার অভিযান শেষে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অভিবাসী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তিনি জানিয়েছেন, দক্ষ ও সচেতন হয়ে বিদেশ গেলে নির্যাতন ও প্রতারণার শিকার হতে হয় না। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ছায়া সংসদে বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এখানে প্রবাসী শ্রমিকদের বর্তমান সংকট, এর কারণ এবং সরকারের ভূমিকা নিয়ে নিজেদের যুক্তি তুলে ধরেন তার্কিকরা। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের দক্ষ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জানান, করোনাকালে সবকিছু বাধাগ্রস্ত হলেও প্রবাসীদের কল্যাণে চেষ্টা করেছে সরকার। হিউম্যান মোবিলিটিকে রি-ইমাজিন করতে হবে, রিক্যালিব্রেট করতে হবে, রিপারপাস করতে হবে। আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা জানি, আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা। সেখানে অবশ্যই দক্ষতাকে আমাদের গুরুত্ব দিতেই হবে। অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে করোনার টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় তাদের রাখার প্রস্তাব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ প্রস্তাবে সায় দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ফ্রন্টলাইনারদের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি এই প্রত্যাশাটাও করতে চাই সরকারের পক্ষ থেকে, যাতে অভিবাসী কর্মীকে বিদেশ যাবার পূর্বে নির্দিষ্ট সময় যাতে এই করোনার টিকা প্রদান করা যায় কিনা। যারা বিদেশ যাচ্ছে তাদেরকে এই ভ্যাকসিনের আওতায় আনা যায় কিনা, এটা তো সরকারের পলিসির ব্যাপার আছে। ওনারা তো প্রথমে তো হেলথ ওয়ার্কার্স, ফ্রন্টলাইন ওয়ার্কার্স, পুলিশ, এরা যারা এক্সপোজ বেশি তাদেরকে দেওয়ার ব্যাপার আছে। প্রবাসী মন্ত্রী জানান, ডাটাবেজের মাধ্যমে বিদেশে লোক পাঠাবে সরকার। এতে মানব পাচার ও অভিবাসন ব্যয় দুটোই কমবে। ডাটাবেসে থেকে যদি সিলেকশন হয়, যারা বিদেশ যাবে, যারা রিক্রুটিং এজেন্সিরা যারা আছে নেবে, আমার বিশ্বাস এই যে অতিরিক্ত খরচ ওনারা যে করে, এই অতিরিক্ত খরচটা আমরা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। আলোচকরা জানান, রিক্রুটিং এজেন্সির আড়ালে যাতে কোনো প্রতিষ্ঠান নিরীহ কর্মীদের সাথে প্রতারণা করতে না পারে তা নিশ্চিত করতে হবে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। রবি আজিয়াটার প্রাথমিক গণপ্রস্তাব আইপিওকে ঘিরে নতুন করে চাঙার আভাস দিচ্ছে পুঁজিবাজার। গত কয়েক কার্যদিবস দেশের 2 শেয়ার বাজারের সূচকে নড়াচড়া। সংশ্লিষ্টরা জানান, রবি আজিয়াটার শেয়ার পেতে নতুন করে পুঁজিবাজারে অপেক্ষমান লক্ষাধিক বিনিয়োগকারী। 2009 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় গ্রামীণ ফোন। বহুজাতিক কোম্পানিটির হাত ধরে তখন বহু বিনিয়োগকারী অভিষেক ঘটে শেয়ার বাজারে। দীর্ঘ 11 বছর পর একই খাতের আরেক কোম্পানি রবি আজিয়াটা রয়েছে শেয়ার বাজার তালিকাভুক্তির প্রক্রিয়ায়। কতগুলো আসতেছে আইপিও, এই জন্য ওই যে অনেকে বিও অ্যাকাউন্ট খুলেছে, প্রায় বোধ 1 লক্ষ 1.5 লক্ষ নতুন বিও অ্যাকাউন্ট খুলেছে। আর যারা ডরমেন্ট ছিল, ইনঅ্যাক্টিভ ছিল বিও অ্যাকাউন্ট, সেগুলো অনেকগুলো অ্যাক্টিভেটেড হয়েছে, যে মার্কেটে একটু নড়াছড়া করতেছে। এই জন্য রবির মাধ্যমে বাজারে প্রায় 1.5 লক্ষ নতুন বিনিয়োগকারী নতুন অ্যাকাউন্ট খুলেছে। যদিও রবির এখনও ট্রানজ্যাকশন শুরু হয়নি, কিন্তু এই ধরনের আমরা যদি এর আগের একটা উদাহরণ দেখি, যে গ্রামীণ ফোনকে কেন্দ্র করে প্রায় 3 লক্ষ বিনিয়োগকারী বাজারে এসেছিল। তো এরকম ভালো ভালো আইপিও যদি আসে বা ভালো ভালো কোম্পানি বাজারে যখন এনলিস্টেড হবে, তখন নর্মালি বাজারে মানুষের আগ্রহ, যারা পুরনো বিনিয়োগকারী আছেন তারাও আগ্রহী হয়।
গত কয়েক কার্যদিবসে বেড়েছে ভালো কয়েকটি কোম্পানির শেয়ারের দাম। একে ভালো লক্ষণ বলছেন বিশ্লেষকরা। বাজারের দাম বাড়ছে, গ্রামীণ ফোনের দাম বাড়ছে, ইভেন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি এটারও দাম বাড়ছে, মুভ করতেছে। লং টার্ম ইনভেস্টমেন্টে যাচ্ছে কিছু বিনিয়োগকারী, শর্ট টার্ম স্পেকুলেটিভ ডিমান্ড ক্রিয়েট করার থেকে ওই পজিশন থেকে সরিয়ে আসি জেনুইন বিনিয়োগকারীরা লং টার্ম ইনভেস্টমেন্টে যাচ্ছে, হুইচ ইজ গুড সাইন। ভালো শেয়ার মুভ করার যে ইন্ডিকেশনগুলো, এগুলোই হলো যে বাজারে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের সক্রিয় অংশগ্রহণ এবং বিদেশি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ যখন বেড়ে যায়, তখন এই ভালো কোম্পানি, মৌলভিত্তিক কোম্পানির শেয়ারগুলো এগুলোতেই কিন্তু বেশি মুভমেন্ট হয়, এটা আমরা দেখেছি। যেন কোম্পানিকে আস্থা না দিয়ে বরং লাভজনক বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে আরও জোরালো ভূমিকা নিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসিসির প্রতি আহ্বান বাজার সংশ্লিষ্টদের। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। ঘন ঘন বিদ্যুতের দাম বৃদ্ধি করা প্রধানমন্ত্রীও সমর্থন করেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। অপরদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দাবি, সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে দেশের মানুষ এখন ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছে। দেশের বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে শনিবার অনুষ্ঠিত হয় স্বাধীনতার 50 বছরে বিদ্যুৎ খাতে অগ্রযাত্রা শীর্ষক ভার্চুয়াল আলোচনার। যদি বিদ্যুৎ খাতের যে টার্নিং পয়েন্ট ছিল 1996, অনুষ্ঠানে পিআরআই নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুর বলেন, বিদ্যুতের দাম দ্রুত বাড়ছে, যা ভালো কিছু নয়। গুণগত বিদ্যুৎ যদি দিতে হয়, মানসম্পন্ন বিদ্যুৎ যদি দিতে হয়, তাহলে এইখানে বিনিয়োগ ব্যাপকভাবে না করলে আমরা কিন্তু সামনের দিকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বলেন, কম খরচে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ হয় আগামী দিনের চ্যালেঞ্জ। ঘন ঘন যে বিদ্যুতের দাম উঠানামা করা বা জ্বালানির দাম উঠানামা করা, এটা কোনোদিন মাননীয় প্রধানমন্ত্রী ঘন ঘন সমর্থন করেন, যেমন ফ্লোট করে দেওয়ার সমর্থন করেন। কারণ হলো যে আমাদের ব্যবসায়ী যারা আছে তাদের একটা প্রেডিক্টেবিলিটি থাকতে হবে যে বিদ্যুতের দাম আচ্ছা ঠিক আছে, বছরে 2-3 বার বাড়ায় আমরা জানলাম, অল্প অল্প করে বাড়ায় জানলাম। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, সবার ঘরে মানসম্মত বিদ্যুৎ সরবরাহের পথে সরকার। লিকুইড ফুয়েল নিয়ে কথা বলেন, রেন্টাল পাওয়ার নিয়ে কথা বলেন, তাদের মাথায় ধারণাই নাই যারা কথা বলেন এই বিষয় নিয়ে। এই সময় যদি এগুলো না আনা হতো এবং শর্ট টার্ম প্ল্যানে যদি এগুলি না রাখা হতো, তাহলে আজকে যে ভালো অবস্থাটা, এই অবস্থায় আমরা যেতে পারতাম না। মুজিব বর্ষে আগে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ছুঁয়েছে বিদ্যুৎ বিভাগ, জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় এলাকা ভিত্তিক পানির দাম নির্ধারণ করতে চায় ওয়াসা। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সবাই আর এক দামে পানি পাবে না। উচ্চ ও মধ্যবিত্ত এলাকার মানুষকে তুলনামূলকভাবে পানির দাম বেশি দিতে হবে, আর কম দামে পানি পাবেন নিম্ন আয়ের মানুষ। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি বলেন, পানির যে উৎপাদন খরচ তার চেয়ে অনেক কম দামে পানি দেওয়া হয়, বাকিটা ভর্তুকি দিচ্ছে সরকার। দুঃখজনক হচ্ছে এই ভর্তুকি উচ্চবিত্তরাও পাচ্ছেন, যদিও তা পাওয়া উচিত নয়। নিম্ন আয়ের মানুষের পানির দাম বাড়বে না, তবে কমানো সম্ভব নয় বলেও জানান ওয়াসার এমডি। কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান সহ 3 জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। পুলিশ সুপার তানভীর আরফাত সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃত বাকি 2 জন সবুজ হোসেন ও হৃদয় আহমেদ, এছাড়াও বাচ্চু নামের একজন পলাতক। আনিসুরের সঙ্গে কয়া মহাবিদ্যালয় কর্তৃপক্ষের দ্বন্দ্ব রয়েছে বলেও জানান এসপি। এর পরিপ্রেক্ষিতে সহযোগীদের নিয়ে তিনি বৃহস্পতিবার রাতে কলেজের প্রধান ফটকের সামনে সড়কের পাশের বাঘা যতীনের ভাস্কর্যটি ভাঙচুর করেন। এর আগে 4 ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। এদিকে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এবং ধর্মাশ্রয়ী রাজনীতি নিষিদ্ধ ও মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির আস্ফালন রুখে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে কুষ্টিয়ায়। শহরের থানা মোড়ের বক চত্বরে জাতীয় সমাজতান্ত্রিক দল এই কর্মসূচি পালন করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মধ্য দিয়ে 71-এর পরাজিত ধর্মান্ধ গোষ্ঠীর সংবিধান লঙ্ঘনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিক্ষুব্ধ শিল্পী সমাজ। ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতীকী ভাস্কর্য বানিয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন তারা। বঙ্গবন্ধু শেখ মুজিব, বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা সহ ভাস্কর্যের বিরুদ্ধে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালনের বিরুদ্ধে শিল্পীদের এই প্রতিবাদ। অনুষ্ঠানে শিল্পীরা ভাস্কর্য চিত্রকর্মে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
নোয়াখালীর ভাসানচরের স্থানান্তরের প্রক্রিয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন টেকনাফের রোহিঙ্গারা। একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা তথ্য দিয়ে এই উদ্যোগকে বাধা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ স্বেচ্ছায় ভাসানচরে যেতে রাজি রোহিঙ্গাদের। এদিকে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত এই কার্যক্রম বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। টেকনাফ প্রতিনিধি আব্দুল সালামের পাঠানো রিপোর্ট। আবাসন ও নিরাপত্তা সহ নানাবিধ সুবিধা দিয়ে নোয়াখালীর ভাসানচরে প্রথম ধাপে নেওয়া হয়েছে ১,৬৪২ রোহিঙ্গাকে। এই প্রক্রিয়ায় সন্তুষ্ট রোহিঙ্গারা স্বেচ্ছায় ভাসানচর যেতে রাজি হলেও তাদের বাধা দিতে মরিয়া একটি স্বার্থান্বেষী মহল। তাদের প্রোপাগান্ডায় ভয় পাচ্ছে সাধারণ রোহিঙ্গারা। তবে সরকার যেখানেই রাখুক না কেন শর্ত পূরণের মধ্য দিয়ে স্বদেশে ফেরার ব্যবস্থার দাবি রোহিঙ্গা নেতাদের। তারা খুঁজে যাবে বলে দুই জাতি মাত্র জায়গা কাম বালাইও জিনিকে আর তাই বললো বুঝি ইনো বালা মাতাবে মানুষ বসবাস করি পারে তাই পারে জিন্দি করি পারে নিলাম হ্যাঁ মাতাবে বুঝি আর ঘর বাড়ি দেখি সুন্দর লাগি রাস্তাঘাটও সুন্দর সুন্দর আছে ঘর সুন্দর বন্দি ডঙর লম্বা লম্বা শেল্টার বান্ধি 1,440 বাদে মাঝে 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 আছে ইয়া দিয়ে সাইকোলো সেন্টার। মিয়ানমারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, আধিপত্য বিস্তার, নানামুখী ব্যবসা ও অবাধে চলাফেরা থেকে বঞ্চিত হবার ভয়ে অনেক রোহিঙ্গা ভাসানচরে যেতে চায় না বলে মনে করছে সচেতন মহল। 1 লাখের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হলে ইয়াবা ব্যবসা বন্ধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে আশা স্থানীয়দের। নিয়ে যাচ্ছে গভর্নমেন্ট, এটা কিন্তু আমাদের এলাকার জন্য বড় একটা সুসংবাদ এবং তারা এখান থেকে যখন সেখানে চলে যাবে, এই চলে যাওয়ার ফলে ইয়াবাও বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি যে অতিরিক্ত রোহিঙ্গাগুলো যদি সেখানে নিয়ে যাওয়া হয় তাহলে অন্ততপক্ষে কিছুটা হলেও আমরা স্বস্তি পাবো এবং কিছুটা হলেও এখানে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। 1 লক্ষ মানুষ যদি সেই ভাসানচরে যায়, সেখানে তাদের কর্মসংস্থানের সুযোগও রয়েছে। এখানে অলস তারা থাকতো, যার কারণে তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকতো। ভালো জীবনযাপনে অনেক রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যেতে নিবন্ধন করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সরকারের যে 1 লক্ষ রোহিঙ্গাকে ভাসানচরে নেয়ার যে পরিকল্পনা রয়েছে সেটা দেখবেন যে আর অল্প সময়ের মধ্যেই সেটা হয়তো সম্পন্ন করা সম্ভব হবে এবং এটা আরো দ্রুত গতিতে হবে। রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠাতে কার্যকর উদ্যোগের দাবি কক্সবাজারবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শীতের তীব্রতা আরও বেড়েছে উত্তরের জেলাগুলোতে। মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে 7 ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের নিকটবর্তী পঞ্চগড়ে জেগে বসেছে শীত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হঠাৎ কয়েকদিন ধরেই শীত বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। খড়কুটা জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। শনিবার সকালে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও নীলফামারী, গাইবান্ধা, চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামের কয়েকদিন মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছেন লালমনিরহাটের খেটে খাওয়া দিনমজুর ও চরাঞ্চলের মানুষ। সকাল থেকে চারদিক ঢেকে থাকছে ঘন কুয়াশায়। দিনের বেলা সূর্যের দেখা মিললেও তেমন তাপ না থাকায় কমছে না ঠান্ডার প্রকোপ। ঠান্ডার কারণে কাজের জন্য বাইরে যেতে হিমশিম খাচ্ছেন তারা। সরকারি ও বেসরকারিভাবে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই শীতবস্ত্রের দাবি তিস্তা ও ধরলা নদীর তীরবর্তী ও চরাঞ্চলের মানুষের। এবারে ক্লেমন খেলার সংবাদ। ফুটবল ফেডারেশন কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে ঢাকা আবাহনী। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দলটির। 2 ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তোরেস ও রাফায়েল সহ দেশি বিদেশি মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ধানমন্ডি জায়ান্টরা। 24 ডিসেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে মারিও লেমোসের শিষ্যরা। করোনা স্থবিরতা থেকে প্রায় 8 মাস পর ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল। নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ঢাকা আবাহনী প্রস্তুত হচ্ছে 1 মাসেরও বেশি সময় ধরে। লম্বা সময় খেলার বাইরে থাকায় অনুশীলনে ফুটবলারদের ফিটনেস ঘাটতি দূর করায় গুরুত্ব দিচ্ছেন পর্তুগিজ কোচ মারিও লেমোস। তার জন্য কিছুটা সুবিধা জীবন রায়হানদের মতো বেশ কয়েকজন জাতীয় দলে খেলেছে নেপাল ও কাতারের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে। দলের গোল স্কোরিং দুর্বলতা কাটাতে নেওয়া হয়েছে নতুন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বেলফোর্ট আমাদের পুরানো রয়ে গেছে, সেই সাথে 1 বছর পরে মাসি আবার ফিরে এসছে।
উপরে ফ্রন্ট লাইনে আমরা একটু পরিবর্তন আনতে চেষ্টা করেছি। আমরা ব্রাজিল থেকে ফ্রান্সিসকো টোরেসকে নিয়েছি, সে ইন্দোনেশিয়া লিগে নিয়মিত খেলছে এবং সেই সাথে আইএসএলে খেলা রাফায়েল অগাস্টোকে মিডফিল্ডে নেওয়া হয়েছে। আশা করছি এদের সমন্বয়ে টিম ভালো পারফর্ম করবে। দীর্ঘ 8 মাসের যে মাঠের বাইরে ছিল সেটাকে কাটিয়ে তারা পারফর্ম করবে। প্রথম ম্যাচে তাদের কাছ থেকে 100% চাইলে হয়তো নাও পেতে পারি। ফেডারেশন কাপে 11টি শিরোপা জিতে সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী গত আসরে কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ে। এবার শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য দলটির। প্রথম ম্যাচে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান, তবে শক্তির বিচারে সাদা কালোদের চেয়ে এগিয়ে থাকলেও অনেকদিন ম্যাচ না খেলায় টেম্পারমেন্ট ঘাটতিতে চ্যালেঞ্জটা কঠিন আবাহনীর কাছে। আমরা অনেকদিন পরে মাঠে নামতেছি, তো সেই হিসেবে একটু লাগবে আর কি, প্রথম একটু সমস্যা হবে আর কি। মোহামেডান আবাহনী সবসময় ফাইট ম্যাচ হয়, তো লাস্ট খেলা আমরা যেটা ছিল লিগের খেলা, সেই খেলাটা আমরা জিতছিলাম। কোচ কথা একটাই যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব, আমরা কোনো চান্স দেব না অপোনেন্টকে। প্রিমিয়ার লিগের 13টি দলকে নিয়ে আগামী 22 ডিসেম্বর মাঠে গড়াবে ফেডারেশন কাপ ফুটবল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচনে কারচুপি এবং কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে সিইসি নুরুল হুদার অপসারণ চান বিশিষ্ট 42 নাগরিক, রাষ্ট্রপতিকে চিঠি। দলীয় শৃঙ্খলা ভাঙেননি, খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তিও করেননি, দাবি হাফিজের। বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোণ ঠাসার অভিযোগ। ভুল বোঝাবুঝি কাটিয়ে ফের এক হচ্ছে গণফোরাম, ঘোষণা আসবে 9 জানুয়ারি। মন্টু গ্রুপের সাথে ডক্টর কামালের সমঝোতা। বিরোধী দলহীন দেশ চায় না সরকার, অপশক্তির সাথে আতাতে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। জয়পুরহাটে ট্রেন বাস সংঘর্ষে নিহত 12, গেটম্যান ছিলেন ঘুমিয়ে। 9 ঘণ্টা পর উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।